সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রজেক্ট ডিরেক্টর হেলভেটাস বাংলাদেশ মোহাম্মদ আবুল বাশার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকেও। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই আপনার পেশাগত জীবন সম্পর্কে, কোথায় কেটেছে এবং এই পেশাতে আসার পেছনে কারণটা কি, এবং আসার আগে কি ভেবেছিলেন কিনা যে এই সেক্টরে কাজ করবেন, আপনার স্বপ্নের কাছাকাছি কিনা? যেমনটা দিয়ে আপনি শুরুই করেছেন যে আমি এখন হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন, আমরা হেলভেটাস বাংলাদেশ বলি, এই সংগঠনটাতে কাজ করছি আমি প্রায় 2.5 বছর ধরে। এখানে আমি একটি মাইগ্রেশন বা অভিবাসন বিষয়ক প্রোগ্রাম ম্যানেজ করি। এর আগে আমি কাজ করতাম ব্রিটিশ কাউন্সিলে, তার আগে রামরুতে, তার আগে হাঙ্গার প্রজেক্টে, অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছি। সো এই কাজ করার আগে আমার কাজের অভিজ্ঞতা ছিল মিডিয়াতে। আমি সাংবাদিকতা করতাম, প্রায় 2 বছর সাংবাদিকতা করেছি জাতীয় দৈনিকে। ছোটকাল থেকে ভাবতাম সাংবাদিক হব, এবং আমার ছাত্র অবস্থা থেকে আমি সাংবাদিকতা করতাম। এমনকি আমার মনে পড়ে আপনার যখন আমি একাদশ শ্রেণীতে পড়ি, দ্বাদশ শ্রেণীতে পড়ি এবং পরীক্ষার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত আমি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা সম্পাদকীয় লিখতাম। তো তখন হচ্ছে বিরাট সাংবাদিক হওয়ার আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে পাশ করে সাংবাদিকতা শুরু করেছিলাম। তারপরে বাস্তবতার বিবেচনায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা থেকেই আমি আমার কাজের জায়গা পরিবর্তন করি, এবং তখন হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ শুরু করি। এবং যদি ছোটকালের কথা বলেন যে কি হতে চেয়েছিলাম, আসলে ছোটকাল তো খুবই সীমিত না, ছোটকালটাও ধীরে ধীরে পাল্টাই, এবং এটা সময়ের প্রেক্ষিতে পারিপার্শ্বিকতার কারণে মানুষের ইচ্ছাও পাল্টাই, প্ল্যান পাল্টাই। তো খুব ছোটকাল থেকে আমি এমন কোনো কিছু হতে চাইনি সবার মতো যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। আমি যা হতে চেয়েছিলাম আমি তাই হয়েছি। আমার স্বপ্ন ছিল যে আমি কিছু কন্ট্রিবিউট করব, আমি সোসাইটিতে পরিবর্তনের কাজ করব, এবং সেটা আমি করতে পারছি এখন। আচ্ছা, এবার একটু হেলভেটাস বাংলাদেশের বিশেষত্বটা, এই সংস্থার আসলে কাজটা কি সে সম্পর্কে একটু জানতে চাই। আপনি হয়তো জেনে থাকবেন হেলভেটাস বাংলাদেশ মূলত বাংলাদেশ চ্যাপ্টার অফ এ সুইস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমরা যেরকম বলছিলাম যে সুইস কোঅপারেশন, হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন, এই সংগঠনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন সুইজারল্যান্ড টালমাটাল অবস্থায় ছিল, তখন পুনর্গঠনের জন্য কিছু ভলান্টারি সংগঠন মানুষ কাজ করা শুরু করে এবং সমাজ পুনর্গঠনের জন্য কাজ শুরু করে। সেখান থেকে সূত্রপাত হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনের। তারপরে আপনি যেমন শুনছেন যে সুইস ইন্টার কোঅপারেশন, সো ইন্টার কোঅপারেশন একটা এজেন্সি সুইজারল্যান্ডের। সো তারপরে হেলভেটাস এবং ইন্টার কোঅপারেশন একসাথে সম্পৃক্ত হয়ে যায়। তারপর থেকে নাম হয় হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন। এটা মূলত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। আমরা যেমন বাংলাদেশে কাজ করি 3টি বিষয়বস্তু নিয়ে। একটা হচ্ছে ক্লাইমেট, ওয়াটার অ্যান্ড ফুড, ইনকাম অ্যান্ড স্কিলস, তারপর হচ্ছে ভয়েস, ইনক্লুশন অ্যান্ড কোহেশন, দ্যাট ইজ অল অ্যাবাউট গভর্নেন্স। সো এই 3টা থিমেটিক এরিয়ার ভিতরে অনেকগুলো কাজ করি। যেমন আমরা হচ্ছে অভিবাসন নিয়ে কাজ করছি, মানুষের স্কিল উন্নয়ন এবং তাদের ইনকাম বৃদ্ধি করার জন্য। আমরা হচ্ছে কক্সবাজারে কাজ করছি ইমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য। এরকম অনেকগুলো কাজ করছি আমরা। আচ্ছা, অনেক অভিবাসী সঠিক তথ্যের অভাবে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে পড়ে যায়। সেই ক্ষেত্রে নিরাপদ অভিবাসন সম্পর্কে যদি সচেতনতা বৃদ্ধির ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনার মতামত কি থাকবে বা কি উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি একদম ঠিক বলেছেন যে সঠিক তথ্যের কারণে কিন্তু মানুষ অনেক সময় অভিবাসন প্রক্রিয়ার ভিতরে ঢুকে প্রতারণার শিকার হয়। এবং এটা কোন জায়গা থেকে শুরু হয় দেখুন, যদি সঠিক তথ্যটা না থাকে মানুষের, তাহলে মানুষ হচ্ছে সিদ্ধান্তটা গ্রহণ করার আগে কনফিউজ থাকে, কি করবে সেটা বুঝতে পারছে না, এবং নিজের অ্যাসেসমেন্টটাও করতে পারে না অনেক সময়, যে আমি কে এবং আমি কোথায় যাব, কিভাবে যাব, কার কাছে যাব, কি কাজ করব, কত টাকা বেতন পাবো, আমার চাকরির মেয়াদ কতদিন। এই তথ্যগুলো মানুষের অজানা প্রথমত। তারপরে কিছু ইনফরমেশন বা তথ্য মানুষের কাছে থাকে যে তথ্যগুলো সবসময় সঠিক না। তো সঠিক তথ্য যদি না থাকে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে না। এবং এটার ফলাফলে কি হয়, এটার ফলাফল অনেক সময় হয় কি প্রতারণার শিকার হয়। মানুষ কাজ করতে যায়, কাজ করতে গিয়ে ওখানে অনেকগুলো ঝুঁকির শিকার হয়, এবং এই ঝুঁকিটা শুধুমাত্র কাজ পেলাম না ফিরে আসলাম এর ভিতরে সীমিত না। এর সঙ্গে অনেক সময় হয় কি মানুষের নির্যাতন, কান্না, স্বপ্নভঙ্গ সবকিছু আছে এর ভিতরে, এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানুষের। অভিবাসন ব্যবস্থাপনায় যে মূল চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কি কি, এবং সেক্ষেত্রে আসলে এগুলো সলভ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? অভিবাসন ব্যবস্থাপনাটা তো শুরু হয় অনেক আগে থেকে। যেমন হচ্ছে একজন মানুষের সিদ্ধান্ত গ্রহণ, যে বিদেশ যাবেন কাজ করার জন্য, এই মানুষগুলোকে যদি আমরা একটা সামষ্টিক গোত্র বা গোষ্ঠী হিসেবে দেখি, যে মানুষগুলো বিদেশে যান, তাদের অভিবাসন প্রক্রিয়া শুরুটা হয় সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে তার অনেকগুলো পাসপোর্ট করা, তার হচ্ছে যে মানুষটা তাকে রিক্রুট করতে চায় বা বিদেশে পাঠাতে চায় তার সঙ্গে যোগাযোগ করা, তার সঙ্গে কন্ট্যাক্ট করা, তার সঙ্গে হচ্ছে নেগোসিয়েশন করা বা হচ্ছে আলাপ আলোচনাটা করা, আমি কী কাজ পাবো, কী কাজ করব, আমার যাওয়ার জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে। ফর এক্সাম্পল, যে আপনি যদি হচ্ছে দেখেন আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা বিশেষ মন্ত্রণালয় আছে,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের কিন্তু অধীনস্থ একটা ডিপার্টমেন্ট আছে, বিএমইটি বলি আমরা এটাকে, ব্যুরো অফ এমপ্লয়মেন্ট, ম্যান পাওয়ার অ্যান্ড ট্রেনিং। এই অফিসটার অধীনে জেলা পর্যায়ে অফিস আছে, আমরা বলি ডেমো, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস, বাংলায় বলে জেলা কর্মসংস্থান অফিস। এরপরে আপনি দেখবেন যে টিটিসি বলে একটা প্রতিষ্ঠান আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সো এই যে সরকারি কাঠামোর অধীনে অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বললাম, এই প্রতিষ্ঠানগুলো মূলত অভিবাসন ব্যবস্থাটাকে ম্যানেজ করে বা এটাকে ব্যবস্থাপনা করে। এই ব্যবস্থাপনাগত জায়গা থেকে অনেকগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আছে, যেটা আপনি আমাকে প্রশ্নটা করেছেন। এই চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জগুলো হচ্ছে মানুষ যেমন শুরুতে যেটা আমি বলেছিলাম যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সাপোর্ট দরকার, যে সহযোগিতা দরকার মানুষকে, এখানে সরকারের দিক থেকে করার কিন্তু অনেক কিছু ছিল এবং আছে এবং করছেও। কিন্তু আমাদের ভাবতে হবে যে মানুষ কিন্তু অনেক, যে সব মানুষকে কাভার করার জন্য আমাদের সামর্থ্যের জায়গাটাও দেখতে হবে। সো চ্যালেঞ্জ যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, এই চ্যালেঞ্জগুলো হচ্ছে মানুষকে সঠিক তথ্য দেয়া এবং তথ্যটা সঠিক কিনা এবং এই তথ্যটা তার কাজে লাগছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য একটা ব্যবস্থা থাকা, মানুষকে হচ্ছে দক্ষ করে তোলা। সো দক্ষ করে তোলার ক্ষেত্রে আমাদের এক ধরনের ঘাটতি আছে। আমরা বলছি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে মানুষ আসছে, প্রশিক্ষণ নিচ্ছে, বিদেশে যাচ্ছে, কিন্তু এই স্কিলগুলো বা এই দক্ষতাগুলো আপনার বৈশ্বিক জব মার্কেটের জন্য, শ্রমবাজারের জন্য উপযুক্ত কিনা। আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে ট্রেনিং নিলাম ড্রাইভিংয়ের জন্য, কিন্তু হয়তো আমি কাজটা করতে যাচ্ছি একটা প্লাম্বিংয়ের জন্য বা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতে যাচ্ছি, কিংবা কোনো দোকানে হচ্ছে আমি সেলসম্যানের কাজ করছি, কিংবা ক্লিনারের কাজ করছি। ফলে দক্ষতা এবং বাজার এটার একটা গ্যাপ আছে, মিসম্যাচ আছে। আপনার বিদেশ যাওয়ার সময় টাকা লাগে, এই টাকাটা হচ্ছে আমরা দেখি প্রায় যে 5 লাখ 6 লাখ এক এক দেশের জন্য এক এক রকম। কোনো কোনো দেশে হচ্ছে 3 লাখ লাগবে, হয়তো একজন এটাকে পে করছে 7 লাখ টাকা। হয়তো ফর এক্সাম্পল সৌদি আরব, সেখানে হচ্ছে অভিবাসন ব্যয় হচ্ছে 1,60,000 টাকা, কোনো কোনো শ্রমিককে 7 লাখ টাকা পর্যন্ত আমরা দিতে শুনেছি। সো অনেকগুলো অব্যবস্থাপনা এখানে আছে। সো এই অব্যবস্থাপনাগুলোকে একটা সঠিক ব্যবস্থাপনার জন্য সরকারের, যেটা আমি বলছিলাম যে সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি কতগুলো প্রতিষ্ঠান আছে। যেমন হচ্ছে আপনার কতগুলো বেসরকারি প্রতিষ্ঠান মানুষ স্কিল ট্রেনিং দিয়ে থাকে, চাকরিগুলো বিদেশ থেকে নিয়ে আসে, সে চাকরিগুলো মানুষকে আবার কমিউনিকেট করে, সেই অনুযায়ী মানুষকে রিক্রুট করতে চেষ্টা করে, তাদেরকে বিদেশ পাঠানোর জন্য সহযোগিতা করে। এই পুরো ব্যাপারটার ভিতরে আপনার যে জায়গাগুলোতে কাজে, যেটা বলছিলেন আপনি যে যে জায়গাগুলোতে আমাদের উন্নয়নের সুযোগ আছে, সেই উন্নয়নের সুযোগগুলোর কথা প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে যে মানুষকে বাজারের উপযোগী করে গড়ে তোলা। এখানে সো বাজারের উপযোগী করে যদি গড়ে তুলতে হয়, আমার দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে বাজারে আসলে চাচ্ছে কি, এবং বাজারটা শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য না, কিন্তু বাজারটা কিন্তু গোটা দুনিয়ার মানুষের জন্য উন্মুক্ত। ফলে আমাদের প্রতিবেশী দেশ আফ্রিকার কতগুলো দেশ থেকে কিন্তু সেই দেশগুলোতে কাজ করতে যায়। তো সেখানে যদি যায়, তার আপনার প্রতিযোগিতা আছে। সো প্রতিযোগিতার টিকে থাকতে গেলে আপনাকে ওই বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে ওই বাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং যতগুলো হচ্ছে আপনার অব্যবস্থাপনাগত কিংবা হচ্ছে আপনার ফাঁকিবাজি কিংবা হচ্ছে আপনার না দেখার মতো ঘটনাগুলো ঘটে, উন্নয়নের আকাঙ্ক্ষাগুলোকে ধামাচাপা দেওয়ার ঘটনাগুলো ঘটে, সেই জায়গাগুলোতে কঠোর ভূমিকা নিতে হবে সরকারের দিক থেকে। আচ্ছা, এবং আরেকটি বিষয় থাকে যে আমরা যে দেখি যে অভিবাসীদের মধ্যে, বাংলাদেশি অভিবাসীদের মধ্যে কিন্তু নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং পুরুষের তুলনায়। তো আমরা একটু জানতে চাই যে পুরুষের তুলনায় নারীদের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং প্রক্রিয়া এবং তাদের কর্মস্থলের কোনো ব্যবস্থা আছে কিনা। এখানে আপনি নিশ্চিতভাবে জানেন আমাদের এই দেশের সমাজেই নারী এবং পুরুষের বেঁচে থাকা, কাজ করা, চাকরি করা, পড়াশোনা করা, এখানে একটা বিশাল ব্যবধান আছে, বৈষম্য আছে। ফলে আন্তর্জাতিক বাজারে যখন কেউ কাজ করতে যায়, একজন নারী, তার প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। এবং এই প্রেক্ষাপটটা কোন জায়গা থেকে শুরু হয়? এখানে একটা বার্গেন আছে না, যে ফর এক্সাম্পল একজন পুরুষ কর্মী বিদেশে যেতে চায়, সে কিন্তু সিদ্ধান্ত নিলেই পারে যে আমি যেতে চাই। কখনো কখনো সে তার বাবাকে বা ভাইকে চাপও দেয় যে আমাকে টাকা দাও, কখনো কখনো জমি বিক্রি করতে বলতে পারে সে। কিন্তু একজন নারী যখন বিদেশে যায়, তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা সম্পূর্ণ মানে একেবারে ভিন্ন প্রেক্ষিতে। যেমন কেউ কেউ হয়তো আপনার নির্যাতন থেকে পালাতে চায়, কেউ কেউ হয়তো দারিদ্র থেকে মুক্তি চায়, কেউ কেউ হয়তো দায়বদ্ধতার জায়গা থেকে চায়। কখনো কখনো দেখা যাবে, আপনি হয়তো খেয়াল করে দেখবেন, বিভিন্ন গবেষণা বলছে যে যদি একটা ভুল বিয়ে হয়, ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলছি, তাহলে দেখা যাবে যে ওই পরিবারের ইনকামটা হয়তো এমনভাবে খরচ হচ্ছে যেখানে নারীর কোনো অংশগ্রহণ নাই সিদ্ধান্ত গ্রহণে। ওই সংসারে যদি অভাব দেখা দেয়, তখন তার উপরে চাপ তৈরি হয়।
তখন সে হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছে একটা কন্ডিশনের ভিত্তিতে যে তুমি বিদেশ যেতে পারবা যদি তুমি মাসে মাসে 30,000 টাকা পাঠাও। তার মানে একজন পুরুষের সিদ্ধান্ত গ্রহণ এবং একজন নারীর সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এবং এই যে শুরু হলো তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা, এবং দেখবেন যে একজন পুরুষ কর্মী কিন্তু ঢাকায় আসতে পারে, কোনো রিক্রুটিং এজেন্সির অফিসে আসতে পারে, কিংবা হচ্ছে আরো 10 জন মানুষের সঙ্গে আড্ডায় কথা বলতে পারে। একটা নারী তো পারে না, নারী তো হচ্ছে এটা ঘরের ভিতরে থাকে, ফলে তার কাছে যে ইনফরমেশনটা নিয়ে যায়, তথ্যটা নিয়ে যায়, পুরোটা নির্ভরতা তাই সেই লোকটার উপরে তার হয়। ফলে এখানে প্রতারণার হার বেশি, সংখ্যাও বেশি। এটা হলো সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা বললাম। যখন সে যাচ্ছে তখন প্রশিক্ষণ নিয়ে যেতে হয়। এবং বাংলাদেশের নারী শ্রমিকরা কোথায় যায়? বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্য, এবং বেশিরভাগ কাজগুলোই হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে আপনার গৃহকর্মী হিসেবে, অথবা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে। সো সেখানে গিয়ে তার পরিবেশটা কিন্তু নিরাপদ না। যে হাউস হোল্ডে সে কাজ করবে সেইখানটা কিন্তু খুব নিরাপদ জায়গা না অনেক সময়। কারো কারো নিশ্চিতভাবে কপাল ভালো, কেউ হয়তো কপাল গুণে ভালো জায়গা পেয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা হতে দেখি না। ফলে যে মানুষগুলো ওখানে যাচ্ছে তার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে তার কর্মস্থল দুটোই কিন্তু একেবারে ভিন্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানতে পারলাম, আসলে আমাদের সময় শেষ। সো হয়তো বা অজানা আরো অনেক কিছু রয়েছে, অবশ্যই আমরা এটা নিয়ে আরো বিস্তরভাবে আলোচনা করব পরবর্তী কোনো অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আশা করছি যাদের এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে একটু ডাউট ছিল যে আসলে কি কি না, তারা এখন ক্লিয়ার হতে পেরেছেন। অনেক শুভকামনা রইল আগামী পথ চলার জন্য। আপনার ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।